আরো কোনো কোশ্চেন আছে ওখানে কারো? ওকে, আমরা ওই যে ডেসক্রিপশন দিলাম ওই স্লাইডগুলো যেগুলো একটু জাস্ট খালি শো করে গেছি, সবগুলো ওখানে ওই কথাগুলো ওখানে আছে। এরপরে দেখো যে আমরা দেখবো যে আয়নিক রেডিয়াস। আয়নিক রেডিয়াসের ক্ষেত্রে যে আমরা নরমালি যে আয়নগুলো একটা হচ্ছে যে আমরা অ্যাটমিক রেডিয়াস বলি, বাট অ্যাটম আর আয়ন ডিফারেন্ট। যখন কোনো একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায় সেক্ষেত্রে সেখানে আমরা ক্যাটায়ন পাই। কোনো একটা ইলেকট্রন যখন এড হয় তখন সেখানে আমরা একটা অ্যানায়ন পাই, ঠিক আছে? তো এখন এই আয়নিক রেডিয়াসটা ইন মোস্ট অফ দ্য কেসেস আয়নিক ক্রিস্টালের মধ্যে ডিটারমাইন করা হয়। আয়নিক ক্রিস্টালের মধ্যে আয়নিক রেডিয়াসটা ডিটারমাইন করা হয়। ক্যাটায়নের একটা রেডিয়াস হতে পারে, অ্যানায়নের একটা রেডিয়াস হতে পারে। ক্যাটায়নেরটা নরমালি ছোট হয়, অ্যানায়নেরটা নরমালি বড় হয়, ঠিক আছে? তো এখন এই ডিসটেন্সটা মেজার করা হয় দ্য ডিসটেন্স বিটুইন দ্য নিউক্লিয়াস অফ দ্য আয়ন and the point up to which the nucleus exerts its attractive force on the electron cloud of the ion. তার মানে বলছে যে যখন আমরা জাস্ট লাইক এ কোভ্যালেন্ট রেডিয়াস বা অ্যাটমিক রেডিয়াসে যেটা আমরা দেখে আসছি যে ইলেকট্রন ক্লাউড যেখানে যে পর্যন্ত থাকে, ইলেকট্রনের পজিশন একটা আর হচ্ছে ক্লাউড হচ্ছে আরেকটা। তাই আমরা বলছি যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন ক্লাউড পর্যন্ত যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাই হচ্ছে তোমার অ্যাটমিক রেডিয়াস। সিমিলারলি ফর আয়নিক রেডিয়াস আইদার ইট ক্যাটায়ন অর অ্যানায়ন, আয়নিক রেডিয়াসের ক্ষেত্রে একই কথা বলবো যে নিউক্লিয়াসের সাথে যে অ্যাট্রাকটিভ ফোর্স যেই পয়েন্ট পর্যন্ত ইফেক্টিভ বা ইলেকট্রন ক্লাউড পর্যন্ত যে জায়গাটা পর্যন্ত ইফেক্টিভ, আমরা যখন একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখিয়েছিলাম যে একটা জায়গায় যদি ইলেকট্রন থাকে তার সারাউন্ডিংসে কিছু ইলেকট্রন ক্লাউড থাকে, বা ইলেকট্রন কোথায় আছে সেটা যেহেতু তোমার প্রপারলি ডেফিনেটলি ডিটারমাইন করা যায় না, সেই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনস এর কথা আমরা বলছি, এবং তার সারাউন্ডিংসে ইলেকট্রন ক্লাউড থাকে এবং সেই ডিস্টেন্স পর্যন্ত তোমাকে মেজার করতে হয় নিউক্লিয়াস থেকে। সিমিলারলি ফর আয়নিক রেডিয়াসের ক্ষেত্রেও ডিস্টেন্সটা এই নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সটা যেই পর্যন্ত ইফেক্টিভ হবে, যেই ডিস্টেন্স পর্যন্ত, এবং সেই ডিস্টেন্সটা হবে যে ইলেকট্রন ক্লাউড অফ দ্য আয়ন, সেই পরিমাণটাকে সেই ডিস্টেন্সটাকে বলা হবে আয়নিক রেডিয়াস। This definition shows that beyond the distance equal to the ionic radius, the nucleus will not exert any attractive force on the electron cloud. এবং আয়নিক রেডিয়াসের পরে আবার ইলেকট্রন ক্লাউড থাকলেও সেই পর্যন্ত তোমার এটাকে টাচ করতে পারবে না বা এটার কোনো অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে না। তার মানে যে একটা ক্লাউড যখন আমরা দেখি বা ইলেকট্রন যেখানে আছে তার সারাউন্ডিংসে অনেকটা জায়গা জুড়ে আমরা ক্লাউড দেখিয়েছি। এখন অনেকটা জায়গা জুড়ে ক্লাউড দেখিয়েছি, সেই ক্ষেত্রে আমরা যদি রেডিয়াস ডিটারমাইন করি আয়নিক রেডিয়াস, তখন নিউক্লিয়াস থেকে ক্লাউডের শেষ পর্যন্ত একদম বাইরের যে বাউন্ডারি যেটা ক্লাউডের, সেই পর্যন্ত যদি আমরা বলি যে এটা আয়নিক রেডিয়াস, দ্যাট ইজ নট দ্য এক্সাক্ট মেজারমেন্ট অফ আয়নিক রেডিয়াস। এই মেজারমেন্টটা হবে যে নিউক্লিয়াস এই ক্লাউডের কোন পর্যন্ত সে অ্যাট্রাকটিভ ফোর্সটা শো করে, বিকজ ইলেকট্রন ক্লাউডগুলো বা ইলেকট্রনের হচ্ছে নেগেটিভ চার্জ, নিউক্লিয়াসের পজিটিভ চার্জ। এই নেগেটিভ পজিটিভ ইন্টারাকশন বা যে অ্যাট্রাকশন ফোর্স বা অ্যাট্রাকটিভ ফোর্স যেটা, এই ফোর্সটা ক্লাউডের পুরোটা এরিয়া জুড়ে সে ইফেক্টিভ না, ইলেকট্রনের সাথে ক্লাউডের একটা পোর্শন পর্যন্ত, যেই পোর্শন পর্যন্ত তোমার ইফেক্টিভ, দ্যাট পোর্শনটুকুকে বলা হচ্ছে আয়নিক রেডিয়াস। ক্লিয়ার? নট এন্টায়ার পোর্শন অফ ক্লাউড। রেডিয়াসটা যখন তুমি মেজার করবে নিউক্লিয়াস থেকে, নট এন্টায়ার পোর্শন অফ দ্য ক্লাউড, জাস্ট ইফেক্টিভ পোর্শন বা অ্যাট্রাকটিভ ফোর্সটা নিউক্লিয়াস থেকে, যে অ্যাট্রাকটিভ ফোর্স যেটা, সেই ফোর্সটা ইফেক্টিভ কোন পর্যন্ত, কোন পর্যন্ত এই ফোর্সটা ইফেক্টিভ, সেই পজিশন পর্যন্ত তোমার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাই হবে তোমার আয়নিক ডিস্টেন্স, সরি আয়নিক রেডিয়াস। ওকে, এখানে একটা কথা বলছে এডিটিভ প্রপার্টি অফ আয়নিক রেডিয়াস। আয়নিক রেডিয়াসটা এডিটিভ প্রপার্টি। সেই ক্ষেত্রে আমরা যদি, যেহেতু আমরা বলছি যে আয়নিক রেডিয়াস, এখানে দেখো যে আমরা একটা আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে উপরে একদম লাস্ট প্রথম লাইন যেটা আমরা বলছি, আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে আমরা আয়নিক রেডিয়াস মেজার করি। আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে যখন তুমি আয়নিক রেডিয়াস মেজার করবে, তখন এই ডিস্টেন্সটা হবে লাইক এস আমরা কোভ্যালেন্ট রেডিয়াসের ক্ষেত্রে যেটা দেখে আসছি, যে দুইটা অ্যাটমের মধ্যে, তোমার দুইটা অ্যাটমের মধ্যে
ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স। তো এখন এখানে আয়নিক ক্রিস্টাল আমরা পাবো কোভালেন্ট রেডিয়াসের ক্ষেত্রে যে সেম অ্যাটম হতে পারে বা ডিফারেন্ট অ্যাটম হতে পারে। বাট আয়নিক রেডিয়াসের ক্ষেত্রে যেটা যে আয়নগুলো তো তোমার ডিফারেন্ট হতে হবে। সেম অ্যাটমের পজিটিভ নেগেটিভ আয়ন ফর্ম করবে না। এটা যেমন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম আয়ন এন্ড ক্লোরাইড আয়ন। এটা একটা আয়নিক ক্রিস্টাল বা আয়নিক মলিকুল। এখন এই আয়নিক মলিকুলের সোডিয়াম আয়নের যোগফল রেডিয়াস এন্ড ক্লোরাইড আয়নের যে রেডিয়াস, এই দুইটার যোগফল বা ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স যেটা, এইটা হচ্ছে তোমার বা দুইটা এই যখন আমরা ক্রিস্টালটাকে কনসিডার করব সেই ক্ষেত্রে সোডিয়াম আয়নটা যে পোর্শনে আছে তার নিউক্লিয়াস থেকে অ্যানায়ন যেটা ক্লোরাইড আয়ন যেটা আছে, এই দুইটা নিউক্লিয়াসের যে টোটাল যে ডিসটেন্স, এই দুইটা ডিসটেন্স হচ্ছে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স অফ আয়নিক ক্রিস্টাল। এখন আমরা কোভ্যালেন্টের ক্ষেত্রে যেটা দেখে আসছি সেই ক্ষেত্রে তোমার আমরা এটাকে ডিভাইড করে দিচ্ছি যদি সেম মলিকুল হয়, ডিভাইড করে দিচ্ছি। যদি সেম না হলে আমরা ডিফারেন্ট ওয়েতে সেটা আমরা ক্যালকুলেশন করি। বাট এই আয়নিক রেডিয়াসের ক্ষেত্রে যেহেতু দুইটা ডিফারেন্ট আয়ন, সেই ক্ষেত্রে এটাকে আমরা ২ দিয়ে ভাগ করে বা খুব সিম্পল ওয়েতে এটাকে আমরা একটা থেকে আরেকটার ভ্যালু বের করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে আলাদাভাবে ডিটারমাইন করতে হবে। একটা নোন এর সাথে একটা আননোনকে মেজার করতে হবে। এইভাবে তোমাকে আলাদাভাবে ডিটারমাইন করতে হবে। বাট আমরা যেটা বলছি যে একটা আয়নিক ক্রিস্টাল যদি স্ফেরিক্যাল হয়, গোলাকার হয়, ইন দ্যাট কেস এই ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স যেটা, সেই ইন্টারনিউক্লিয়াস ডিসটেন্স যেমন এখানে দেখো যেটা বলা হচ্ছে যে এটা যদি একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন, এই ২ টা মিলে হচ্ছে একটা আয়নিক ক্রিস্টাল, আয়নিক মলিকুল। এখন এই যে ডিসটেন্স যেটা ক্যাটায়ন অ্যানায়নের যেটা বললাম যে ২ টা নিউক্লিয়াসের মধ্যে যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা হচ্ছে টোটাল বা ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স। এখন দিস ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ ক্যাটায়ন প্লাস রেডিয়াস অফ অ্যানায়ন। ঠিক আছে? এখন এটা যেহেতু তোমার এই ২ টা রেডিয়াসের যোগফল ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স, দ্যাটস হোয়াই এই আয়নিক রেডিয়াসটাকে তোমার বা আয়নিক রেডিকে একটা এডিটিভ প্রপার্টি হিসাবে ট্রিট করা হয়। আমরা যদি ফিগার দেখি, দেখো এখানে দেখো যে আমরা ডায়াগ্রামে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এটা একটা ক্যাটায়ন আর এটা হচ্ছে একটা অ্যানায়ন। ওকে? এখন এই ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে এটা যদি আমরা সোডিয়াম কনসিডার করি, এটা হচ্ছে ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। এখন সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখো যে এইটার ডিসটেন্সটা হচ্ছে এইটুকু যদি আমরা মেজার করি। বলি যদি আমরা সোডিয়াম আয়নের রেডিয়াস হচ্ছে এইটা, ক্লোরাইড আয়নের রেডিয়াস হচ্ছে এটা। সেই ক্ষেত্রে আমরা যেহেতু বলছি যে এটা একটা এডিটিভ প্রপার্টি, সো এইখান থেকে এইটুকুর ডিসটেন্স যে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স যেটা, দ্যাট ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স ইজ দিস, যেটা আমরা আগের ইকুয়েশনে দেখে আসছি। এটাকে বলা হয় তোমার এডিটিভ প্রপার্টি। The above equation can be used to find out the ionic radius of cation and anion if this, that is internuclear distance, and the ionic radius of the other ion are known. আমরা যেটা একটু আগে বললাম যে এখন এখান থেকে তোমাকে যখন এটা কোনো একটা এই ভ্যালুগুলো যখন তুমি কোনো একটা ভ্যালু যখন বের করবে, সেই ক্ষেত্রে ২ টা ক্যাটায়নের মধ্যে, সরি একটা অ্যানায়ন একটা ক্যাটায়নের মধ্যে বা ২ টা আয়নের মধ্যে যে নিউক্লিয়ার ডিসটেন্স যেটা, সেটা যদি তুমি জানো, সাথে যদি তুমি কোনো একটা এটা যদি জানো দেন এটা বের করতে পারবা, বা এটা যদি জানো তুমি এটা বের করতে পারবা, কিংবা এটা যদি এই ২ টা জানো সেক্ষেত্রে এটা বের করতে পারবা। একটা আগে যেটা যে কোভালেন্ট রেডিয়াসের ক্ষেত্রে যেহেতু সেম যদি মলিকুল হয়, সরি সেম অ্যাটম হলে আমরা দেখে আসছি যে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটা জানলেই হচ্ছে। ঠিক আছে? বাট এই ক্ষেত্রে যেটা যে ৩ টা প্যারামিটারের মধ্যে তোমাকে এটলিস্ট ২ টা জানতে হবে। ২ টা যদি জানো সেই ক্ষেত্রে আরেকটা বের করতে পারবে। ওকে? এখানে একটা প্রবলেম দেওয়া আছে। এটা দেখো আরো বইয়ে কিছু প্রবলেম দেওয়া আছে যে কিভাবে তুমি এই আয়নিক রেডিয়াস ডিটারমাইন করবে। এরপরে আসো আমরা
এইটুকুই আমাদের আয়নিক রেডিয়াস সম্পর্কে যেটুকু জেনে আসছি। তো সবগুলো কোভালেন্ট রেডিয়াস, তারপরে আমরা ভ্যান ডের ওয়ালস রেডিয়াস, তারপরে আয়নিক রেডিয়াস সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নিয়ে আসছি। তো এখন আমরা এই যে দেখো যে সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন, আগের স্লাইডে যেটা দেখে আসছি, আমি এই একটা স্লাইড দেখিয়ে ফিগার দেখিয়ে পরের স্লাইডে এসে কথা বলি অনেক সময়। এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি ইচ্ছা করলে ওই স্লাইডে যেতে পারি, বাট সেটা যাচ্ছি না। কতটুকু মনে রাখার চেষ্টা করো বা কতটুকু খেয়াল করছো। সেখানে আমরা দেখে আসছি যে সোডিয়াম আয়নটা, ক্যাটায়নটা ছোট, অ্যানায়নটা বড়। ঠিক আছে, সোডিয়াম আয়নটা ছোট, ক্লোরাইড আয়নটা বড়। এবং সেটা কেন হয় সেই জিনিসটা আমরা এই যে বিভিন্ন রকম আয়নাইজেশন এনার্জি, তারপরে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, এখানে আমরা কতগুলো ডেফিনেশন পড়বো এগুলো বোধহয় আগেও কিছু স্টাডি করে আসছে, বাট আমরা এখানে খুব ইলাবোরেটলি এগুলো দেখানোর চেষ্টা করব এবং ইলাবোরেটলি দেখিয়ে এইগুলো কিসের উপর ডিপেন্ড করে, এগুলো বাড়া কমার সাথে সাথে কোনো একটা পিরিয়ডিক টেবিলে এদের প্রপার্টিগুলো কিভাবে চেঞ্জ হয় সেগুলো নিয়ে আমরা এখানে একটু ইলাবোরেটলি ডিসকাস করার চেষ্টা করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আর এই আয়নাইজেশন এনার্জি, তারপরে ইলেকট্রন এফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, এটা তোমাদের এই যে ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে বা এই কনসেপ্টটা একটু দরকার আছে, খুব ইলাবোরেটলি একটু জানা দরকার আছে। কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে, কোনো একটা আয়নের ক্ষেত্রে এই আয়নাইজেশন এনার্জিটা কিরকম হবে, বা ইলেকট্রন অ্যাফিনিটিটা কেমন, তার ইলেকট্রোনেগেটিভিটি কেমন। কারণ ইলেকট্রোনেগেটিভিটির সাথে তোমার ইলেকট্রন পোটেনশিয়াল রিলেটেড, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আয়নাইজেশন এনার্জির সাথে ইলেকট্রন পোটেনশিয়াল রিলেটেড, ইলেকট্রন অ্যাফিনিটির সাথে ইলেকট্রন পোটেনশিয়াল রিলেটেড, অক্সিডেশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল, যেগুলো নিয়ে তোমরা স্টাডি করবে বা তোমাদের কোর্স কারিকুলাম এগুলো আছে। ঠিক আছে, সো সেটার জন্যই আমরা এখানে এই 3টা টপিকস নিয়ে মোটামুটি সিলেবাসে তোমাদের এইভাবে দেওয়া আছে, এটা খুব এমফাসিস দেওয়া আছে। তো সেটা এখানে আমরা একটু ইলাবোরেটলি এগুলো একটু স্টাডি করব। সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল যেটা আমরা দেখব যে আয়নাইজেশন এনার্জি, the amount of energy required to remove an electron from the valence shell of the isolated gaseous atom of the element to convert the atom into the gaseous cation. দেখো এখানে বলছে যে আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে একটা এনার্জি প্রয়োজন, এবং সেই এনার্জিটা কি, যে একটা ইলেকট্রনকে রিমুভ করবে, এখন দেখো এখানে কতগুলো কন্ডিশন আছে, মাইন্ড ইট। আগে কিভাবে দেখে আসছে জানি না। সেই কন্ডিশনগুলো হচ্ছে দ্যাট ইলেকট্রন শুড বি ইন ভ্যালেন্স শেল ইলেকট্রন একটা। সেকেন্ড কন্ডিশন হচ্ছে তুমি এনার্জিটা কোন পজিশন থেকে কাউন্ট করবে। একটা অ্যাটম সলিড স্টেটে আছে, সেই সলিড স্টেট থেকে এটা গ্যাসিয়াস স্টেটে যাবে। গ্যাসিয়াস স্টেট থেকে যখন গ্যাসিয়াস স্টেটে গেল, সেইখান থেকে ওই গ্যাসিয়াস স্টেট থেকে এই ইলেকট্রনটা রিমুভ হতে যে এনার্জিটা প্রয়োজন হবে, সেই এনার্জিটাকে বলা হবে আয়নাইজেশন এনার্জি। এখন তুমি সলিড স্টেট থেকে স্টার্ট করলে, এনার্জি দেওয়া শুরু করলে, এটা একটা গ্যাসিয়াস আয়ন ফর্ম করলো, একটা ইলেকট্রন বের হয়ে ক্যাটায়ন ফর্ম করলো। এই সলিড স্টেট থেকে টোটাল গ্যাসিয়াস ক্যাটায়ন ফর্মেশন পর্যন্ত টোটাল যে এনার্জি, দ্যাট এনার্জি ইজ নট কল্ড আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি হচ্ছে যে সলিড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে যাবে, গ্যাসিয়াস স্টেটে যাওয়া লাগবে, গ্যাসিয়াস স্টেট থেকে ইলেকট্রন রিমুভ হওয়ার জন্য গ্যাসিয়াস ক্যাটায়ন যখন ফর্ম করছে,